প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি হাবিবুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগ লেকচারার। আজকে তোমাদেরকে আমি দেখাবো পরমাণুর নিউক্লিয়াস সংক্রান্ত কতিপয় রাশির বিশ্লেষণ অথবা ব্যাখ্যা। সেটা হচ্ছে প্রথমে আসে নিউক্লিয়ন। নিউক্লিয়ন হচ্ছে নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়াসকে আলফা কণা দ্বারা আঘাত করে দেখা গেছে যে তা থেকে সাধারণত প্রোটন ও নিউট্রন বেরিয়ে আসে। নিউক্লিয়াসকে যদি আমরা আলফা কণা দ্বারা আঘাত করি তাহলে দেখা যায় যে তা থেকে প্রোটন আর নিউট্রন বেরিয়ে আসে। সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে নিউক্লিয়াস হলো প্রোটন ও নিউট্রনের সমষ্টি, এবং এই প্রোটন আর নিউট্রন ছাড়াও পরমাণুর নিউক্লিয়াসে আরও অনেক কণা থাকে, যেমন পাই মেসন, কে মেসন, নিউট্রন, অ্যান্টি নিউট্রন ইত্যাদি কণা থাকে। অতএব এই সকল কণাকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তারপরে আসে আমরা নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন। প্রোটন হচ্ছে ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত আধান বিশিষ্ট একটা কণা। এর আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, এবং এটা ধনাত্মক আধান বিশিষ্ট। আবার ভর হচ্ছে 1.002727663 ইউনিট, অথবা 1.621, অথবা আছে কি ইউনিট 1.62724 কে ইন্টু 10⁻27 কেজি। তো আমরা এই প্রোটন নিয়ে আলোচনা করতে পারি। পরে হচ্ছে আসে নিউট্রন। স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াস ব্যতীত সাধারণ অবস্থায় হাইড্রোজেন ব্যতীত সকল নিউক্লিয়াসেই প্রাথমিক কণা দ্বারা গঠিত, এবং সেটার মধ্যে নিউট্রন কণা থাকে হাইড্রোজেন পরমাণু ব্যতীত। ওই নিউট্রন হচ্ছে একটা চার্জ নিরপেক্ষ কণা। পরে হচ্ছে নিউক্লাইড দুটি নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা অভিন্ন হয়, দুটি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যদি অভিন্ন হয় তাহলে আমরা তাদেরকে একটি নিউক্লিয় প্রজাতিরকে আমরা বলা হয় নিউক্লিয়েটকে তার রাসায়নিক সংকেত এ দিয়া আমরা প্রকাশ করতে পারি Z+N। এটা হচ্ছে নিউক্লিয়েটের রাসায়নিক সংকেত। অতএব এটা ছাড়াও পরমাণুর মধ্যে যে থাকে আইসোটোপ যেসব নিউক্লিয়েটের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়। যেমন কার্বন 613 এবং কার্বন 612, এই দুইটাকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তারপরে আছে আইসোটোন, যেসব নিউক্লিয়েটের নিউট্রন সংখ্যা সমান আইসোটোন। যেসব নিউক্লিয়েটের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলা হয়। আবার আছে আইসোবার, যেসব নিউক্লিয়েটের ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার। তো এরকমভাবে আমরা আইসোবার, আইসোটোন, আইসোটোপ, তারপর প্রোটন, নিউট্রন, নিউক্লিয়েট সম্পর্কে আলোচনা করতে পারি। পরমাণুর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখন আমরা সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। পরমাণুর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা। আজকে আমি তোমাদেরকে তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা করব। তেজস্ক্রিয়তা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের কণা নির্গত হয়। তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে
আলফা বিটা গামা কণাকে নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। অথবা এভাবে বলা যায় যে তেজস্ক্রিয় মৌলভাবে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। তেজস্ক্রিয়তার একক এসআই একক হচ্ছে বেক্রেল। এসআই একক বেক্রেল, তাহলে আমরা লিখতে পারি 1 বেক্রেল is equal to 1 ডিকে পার সেকেন্ড। আর আগে বেক্রেলের আগে কুরি দ্বারা তেজস্ক্রিয়তার একক নির্ধারণ করা হতো। 1 কুরি is equal to 3.7 into 10 inverse 10 ডিকে পার সেকেন্ড। বা 1 কুরি is equal to 3.7 into 10 inverse 10 becquerel। তো তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থটা হচ্ছে কোনো প্রাকৃতিক পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা ঘটলে সেই সকল পদার্থকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। পরবর্তীতে আছে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। কোনো মৌলকে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত করলে সেই সব মৌলকে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বলে। কোনো মৌলকে কৃত্রিম উপায়ে অর্থাৎ কৃত্রিমভাবে তেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত করলে যে সকল মৌলগুলো পাওয়া যায় সেই সকল মৌলগুলো বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। কোনো মৌলকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে অতি উচ্চ বেগ সম্পন্ন কোনো কণা দ্বারা যদি আঘাত করা হয়, অর্থাৎ কোনো মৌলকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে অতি উচ্চ বেগ সম্পন্ন কোনো কণা দ্বারা যদি আঘাত করা হয় তাহলে সেটি তেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত হয় এবং এদেরকে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বা রেডিও আইসোটোপ বলা হয়ে থাকে। তো তেজস্ক্রিয় মৌলের প্রকারভেদ অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 ধরনের: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আলফা বিটা গামা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলফা বিটা গামা রশ্মি সম্পর্কে আলোচনা করবে। আজকে আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র পড়ব। অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণুগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে এবং ভাঙনের ফলে তেজস্ক্রিয় পরমাণুগুলো ভাঙতে থাকে এবং এক সময় ভাঙতে তেজস্ক্রিয় পরমাণু অসীম সময়ের প্রয়োজন হয়। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি ধরি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটি সময়ে ডিএন সংখ্যক পরমাণু ভেঙে যায়, তাহলে ভাঙনের হার dN/dt। তো আমরা যদি এটা হয় ভাঙনের হার, তাহলে আমরা তেজস্ক্রিয়তা ক্ষয়ের সূত্র পড়ছি কোনো তেজস্ক্রিয় মৌলের ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তো আমরা এটা যদি ডিটেলসে বলি, যদি সময় শুরুতে যখন সময়ের শুরু ছিল অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণু ভাঙে নাই, তখন যদি আমরা ধরে নিই যে প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা ছিল n0, প্রাথমিক পরমাণু সংখ্যা n0। কিছু সময় অতিবাহিত হওয়ার পর
পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণুর সংখ্যা n। অতএব যখন সময় শুরু হয়েছিল না, অর্থাৎ t=0 ছিল, তখন পরমাণুর সংখ্যা ছিল n0 এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে কি n। অবশিষ্ট পরমাণুর সংখ্যা n। অতএব আমরা লিখতে পারি এটা হচ্ছে পরমাণুর বাঙ্গনের হার। তো পরমাণুর বাঙ্গনের হার সূত্র অনুসারে আমরা লিখতে পারি মাইনাস dN/dt সমানুপাতিক n। অর্থাৎ এখানে এই পরমাণুর বাঙ্গনের হার কিছু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পরমাণুর সংখ্যা কমতে থাকে, এই জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো আমরা এটা লিখছি সূত্র অনুসারে বা dN মাইনাস dN/dt সমান ল্যামডা n। এখানে ল্যামডা একটি সমানুপাতিক ধ্রুবক, একে ক্ষয় ধ্রুবক বলা হয়। তো ক্ষয় ধ্রুবক বলা হয়, তো এটাকে যদি আমরা এভাবে লিখি dN/n মাইনাস ল্যামডা dt। তো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণকে অথবা এটার 1 নং সমীকরণ দিতে পারি। 1 নং সমীকরণকে যখন t যখন t 0 তখন n n0, যখন t তখন n n। এই সীমার মধ্যে সমাকলন করলে আমরা সূচকীয় সূত্রটা পাবো, পরমাণুর সূচকীয় সূত্র পাবো। তো এটাকে যদি আমরা করি dN/n মাইনাস ল্যামডা dt 0 থেকে t, অর্থাৎ এটা সময় শুরু ছিল এত 0 থেকে t, আর এটা প্রাথমিক পরমাণু ছিল n0, পর হচ্ছে কি n। তো এটার মধ্যে সমাকলন করে দিই আমরা। সমাকলন dN/n কে সমাকলন করলে কি হয় ln n, আর সীমার জায়গা থাকলো, আর এটা ল্যামডাটা যদি বাইরে চলে আসে মাইনাস ল্যামডা dt হচ্ছে কি t 0 থেকে t। এটা করে দিই, সীমা বসা দিই n এর জায়গায় n মাইনাস ln n মাইনাস ln n0 মাইনাস ল্যামডা t বা ln n/n0 মাইনাস ল্যামডা t, বা যদি এখানে n লিখি n n0 e⁻ মাইনাস ল্যামডা t। অর্থাৎ এই পাশ থেকে ln উঠে গেলে এটা এইভাবে লেখা যায়, এইভাবে লিখতে পারি, বা n/n0 e⁻ মাইনাস ল্যামডা t বা n n0 e⁻ মাইনাস ল্যামডা t। এটি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বা তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা প্রাথমিক পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো, অবশিষ্ট পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো, তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবক নির্ণয় করতে পারবে, এবং একটা তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হতে কত সময় লেগেছে সেই সময়টা এখান থেকে নির্ণয় করতে পারবো। তো এই সমীকরণের সাহায্যে আমরা এগুলো নির্ণয় করতে পারবো। তো এখন আজকে এই পর্যন্তই, পরবর্তী সময়ে আবার নতুন ক্লাস নিয়ে হাজির হবো।